ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠায় পরিচালনা পর্ষদে কমাতে হবে মালিকদের আধিপত্য মত সাবেক ব্যাংকারদের। স্বতন্ত্র পরিচালক বাড়ানো এবং রাজনৈতিক প্রভাব বন্ধ চান অর্থনীতিবিদরা। আকাশপথে টিকিট বাণিজ্য ঈদ সামনে রেখে ভাড়া বেড়েছে দ্বিগুণ। 15 দিনের মধ্যেই বুকিং শেষ হয়ে যাওয়ার আশা। যাত্রী চাপ সামলাতে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর দাবি। খুলনায় ঘুরে দাঁড়াতে পারছে না রাষ্ট্রায়ত্ত পাটকল। সীমিত আকারে চলছে 4টি। বিনিয়োগে অনাগ্রহ বেসরকারি খাতের। মিল চালুর চেষ্টা চলছে জানালো কর্তৃপক্ষ। বিশ্ববাজারে কমেছে দুগ্ধ জাতীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি কমেছে ননিযুক্ত গুঁড়া দুধ, তবে বেড়েছে ল্যাকটোজের দাম। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির নিলাম। এবং ক্ষমতায় টিকে থাকতে শুল্ক আরোপকে ঢাল হিসেবে ব্যবহার করছেন ট্রুডো, দাবি ট্রাম্পের। মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ কানাডার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় মালিকদের পরিচালনা পর্ষদে প্রবেশ সংকুচিত করার পক্ষে মত সাবেক ব্যাংকারদের। তাদের দাবি বাড়াতে হবে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা, তবে রাজনৈতিক প্রভাব বন্ধ করতে না পারলে ফিরবে না সুশাসন। এমন মন্তব্য করে অর্থনীতিবিদরা বলছেন, দুর্বল ব্যাংকগুলোর সংকট কাটাতে নতুন পুঁজির যোগান দিতে হবে। সাইফুল ইসলামের রিপোর্ট। হাসিনা আমলে ব্যাংক খাতে যে লুটপাট হয়েছে তা দিয়ে অন্তত 24টি পদ্মা সেতু ও 14টি মেট্রো রেল নির্মাণ সম্ভব ছিল। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে করা শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সীমাহীন এসব অনিয়মের পিছনে ছিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের অনুমোদন ও মালিকানা নেয়া। তাই মাত্র 2% শেয়ার ধারণ করে ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রবেশের সুযোগ কমানোর পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। দাবি জানিয়েছেন স্বতন্ত্র পরিচালক বাড়ানোর। ব্যাংকের পোর্টগুলোকে ঢেলে সাজাতে হবে। যারা শেয়ার কিনেছেন, পর্যাপ্ত শেয়ারের মালিক, তারা বছরের শেষে তারা ডিভিডেন্ড নেবেন, কিন্তু ব্যাংকের পরিচালনার মধ্যে তারা আপনার গিয়ে খবরদারি করতে হবে, তাদের নিয়ন্ত্রণে ব্যাংকিং নিতে হবে। এটা কোনো কথার কথা না। এই যে 2%, 3%, 1% এটা একটা কালাকানো 2011 সালে যেটা করা, এটা অবিলম্বে বাতিল হওয়া দরকার। ব্যাংকে পরিচালনা পর্ষদ সদস্য হতে পারে সর্বোচ্চ 20 জন। এর মধ্যে স্বতন্ত্র পরিচালক থাকবেন 3 জন। অর্থনীতিবিদরা বলছেন, পর্ষদ সংখ্যা পরিবর্তন আনার চেয়ে আর্থিক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধের উদ্যোগ নিতে হবে। ব্যাংকিং সেক্টরের যে সুশাসন সেটাকে নিশ্চিত করতে হবে। যদি সরকারি বা রাজনীতির লেজুর ভিত্তিতে কেউ সুবিধা নিতে চান, আমরা যত ভালো আইনি করি সেটা থাকবে না। কাজেই আমার কাছে মনে হয় যে একদম উপর থেকে শক্ত সুশাসন ব্যবস্থা আনতে হবে। নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর এসালমের নিয়ন্ত্রণে থাকা 8টি সহ 1 ডজন ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছেন। দুর্বল এসব ব্যাংকের পুঁজি বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এত দূর তারা অনাদায়ী ঋণ দিয়েছে যে তাদের পুঁজির ঘাটতি হয়ে গেছে। শুধু সঞ্চিতির অভাব এখানে হয়েছে তা না, হয়তো ব্যাংকের মালিকানা দিয়ে হোক বা অন্য ব্যক্তি খাতের থেকে বন্ড দিয়ে হোক, পুঁজি সরবরাহ করা ছাড়া এই ব্যাংকগুলোকে, বিশেষ করে যারা কঠিন অবস্থায় আছে এবং বিশেষ করে ইসলামী ব্যাংকগুলো যারা আছে, সেটা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক কোম্পানি আইন আবারও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। ব্যাংক খাতের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। স্যার, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আমরা যে প্রতিবেদনের সূত্র ধরে বলতে চাই, এই যে সুশাসন নিশ্চিত করতে দেখা যাচ্ছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে মালিকদের প্রভাব করানোর বিষয়ে আপনি একমত কিনা? না, মালিকদের প্রভাবের বিষয় তো আগে থেকে বলা হচ্ছে এবং এটা এখন বেশি আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে এই প্রস্তাবগুলো যদি অ্যাড্রেস করা হয়, তাহলে একটা বলবো যে একদিক থেকে কিছুটা পজিটিভ ফল পাওয়া যাবে। সেটি হচ্ছে যে এখন একজন বলা হচ্ছে পরিবারতন্ত্র, কিন্তু এখানেও ব্যাংকগুলো তো কাজ করে। একাধিক পরিচালক কিন্তু সেই মালিক পক্ষের দিক থেকে আসে। তো সেই জায়গায় যেটি দরকার, পাশাপাশি যারা বিশেষ করে লেজুর ভিত্তি বলি আর পলিটিক্যাল বলি বা কর্তৃত্ববাদ, এর থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। তা না হলে ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা হবে না। আরেকটি বিষয় হচ্ছে যে বিশেষ করে ব্যাংক পরিচালনা পর্ষদে যারা থাকেন
ইন্ডিপেন্ডেন্ট যে পরিচালকরা আছে তাদেরও কিন্তু একটু দক্ষতা, তাদের প্রায়র যদি নলেজ থাকে যে এই ক্যাপিটাল মার্কেট নিয়ে, তাদেরই নেওয়া উচিত। তারা কিছু ভ্যালু অ্যাড করতে পারবে। সুতরাং এই পুঁজিবাজারকে সামনের দিকে নেওয়ার ব্যাপারে, পুঁজিবাজার তো না, আমি মানি মার্কেটের কথা বললাম, সে জায়গায় আরেকটি জিনিস খুব বেশি আলোচিত হচ্ছে যে খেলাফি ঋণের বিষয়টায়। খেলাফি ঋণের যে চাপ এখন যে পর্যায়ে চলে গেছে, আমি আপনার আগের আমি বলেছিলাম যে বাংলাদেশে এখন মনে হয় যে সবচেয়ে বেশি খেলাফি ঋণের যে পার্সেন্টেজটা, সেখানে আমাদের পাশের দেশগুলো, ভারত বলি, শ্রীলঙ্কা একটি অর্থনৈতিকভাবে একটি মানে খুব একটা সংকটের মধ্যে ছিল, তাদেরও কিন্তু 10%-এর উপরে ওঠেনি। এবং বাংলাদেশের গত কোয়ার্টারে যেটা পরিসংখ্যান, সেখানে মোর দেন 16%, এবং বলা হচ্ছে যে এই বছরের শেষের দিকে এটা 30-35%। স্যার, যেহেতু খেলাপি ঋণের কথা বলতে চাই যে খেলাপি ঋণ আদায় আসলে কতটুকু উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন, বা কতটুকু দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হচ্ছে কথা শুনতেছি, কিন্তু যে ঠিক একটা কোনো অ্যামাউন্টটা কার খেলাপি ঋণটা উদ্ধার হলো সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের নলেজে আসেনি। সেখানে আমার মনে হয় যে আরও কি বলবো, একেবারে নিবিড়ভাবে এই বিষয়টা দেখা উচিত। কারণ খেলাপি ঋণের যে অবস্থাটা এখন, সেটা এই টাকাটা দেশের বাইরে চলে গেছে কিনা, সেটাও চলে তো গিয়েছে, সেখান থেকে আনার ব্যাপারে আমার তো মনে হয়, আমি গত ইয়েতে বলেছি যে দেশীয় এবং বিদেশি যে বিশেষজ্ঞ আছে তাদেরকে নিয়োগ করে এই খেলাপি ঋণের বিষয়টা মানে নিশ্চিত করতে হবে, মানে ফেরত আনতে হবে। পাশাপাশি আমাদের দেশে যেন আর খেলাপি ঋণের না বাড়ে এই দিকেও নজর রাখতে হবে। আর এই যে আদায় করা যাচ্ছে না খেলাপি ঋণগুলো, তো এটা আসলে আদায় বাড়ানোর ক্ষেত্রে মানে কোন কোন পরিকল্পনা বা কোন কোন বিষয়গুলো ফলপ্রসূ হতে পারে বলে আপনার মনে হয়? এখন যেটা বাইরে চলে গিয়েছে, এখন যেটা হচ্ছে যে সেটা যে দেশে চলে গিয়েছে সেখানে কিন্তু একটা আইনি কাঠামোর মধ্যে পড়ে গেছে, ওই টাকাটা উদ্ধার করাটা খুব জটিল আর কি। তারপরেও চেষ্টা করে হতে হবে যে ওই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেটি করতে হবে। আর দেশে যে জিনিসগুলো আছে, প্রথমে হচ্ছে একটা ডায়ালগের ব্যবস্থা যদি করা যায়, পাশাপাশি ডায়ালগের পাশাপাশি যে সামাজিকভাবে যারা খেলাপি ঋণগ্রস্ত তাদের নানান ধরনের যে সুযোগ সুবিধাগুলো আছে সেটার দিকে নজর দিতে হবে। তাকে জনগণ যেন বোঝে যে কে কে খেলাপি ঋণগ্রস্ত আর কি, সেই জিনিসটা আমার মনে হয় সেদিকে যাবে। তাদের যেমন পাসপোর্টের ব্যাপারে, তাদের যে মানে সামাজিক যে সুবিধাগুলো তারা ভোগ করে, সে জায়গাও কিন্তু কি বলে অ্যাড্রেস করে অন্তত জনগণের কাছ থেকে তাদেরকে আলাদা করতে হবে। আর আদায়ের ব্যাপারে তাদের সঙ্গে ডায়ালগ করে কিভাবে তাদের এইটাকে ফেরত, হয়তো পুরোটা দিতে না পারলেও একটা স্ট্যান্ডার্ড একটা পোর্শন যদি তারা ফেরত দিতে পারে আর কি। স্যার, এখানে দেখা যাচ্ছে যে স্বতন্ত্র পরিচালক বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, তো এই ব্যাপারে আসলে আপনার মত? না, আমি পুরোপুরি একমত যে মালিক পক্ষের একজন, এবং তারও মেয়াদ যেন ওই যুগের পর যুগ না থাকে, যে 3 বছর পর আবার গ্যাপ দিল, 3 বছর পরবর্তীতে আবার তাকে নিয়ে নেওয়া যেতে পারে। আর ইন্ডিপেন্ডেন্টের সংখ্যা বাড়ালে, এবং আমি যেটা আপনাকে বললাম আগে যে ইন্ডিপেন্ডেন্ট সংখ্যা বাড়াবে সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে তারা যেন সক্ষম এবং দক্ষ, তারা যেন এই বিশেষ করে এই আর্থিক সেক্টরের অভিজ্ঞতা আছে। জি, এই যে যদি ব্যাংকের পরিচালনা পর্ষদে মালিকদের আধিপত্য যদি কমানো যায় বা কমানো না যায়, তাহলে আসলে কি ধরনের প্রভাব? না, এখন যেমন খেলাপি ঋণের বিষয়টা বলি, খেলাপি ঋণটা যখন কেউ ঋণের জন্য অ্যাপ্লাই করে, তখন মালিক পক্ষের একটা চাপ থাকে, বা ওই পর্ষদের মধ্যে যখন মিটিং হয় তখন তারও একটা ভূমিকা থাকে। এখন আমরা মনে করি যে যেহেতু সে মালিক, সুতরাং সে যখন দায়িত্বটা নিচ্ছে তখন অন্য সদস্যরা সেভাবে তার মানে বাধা দিতে পারে না। সেই ক্ষেত্রে মালিককে, এখন আমার যেটা কথা হচ্ছে যে একটা যদি দেশটাকে অন্য করা না হয়, তাহলে মালিককে যদি সৎ এবং দেশপ্রেমিক না হয় মালিক, তাহলে কিন্তু এটা খুব কঠিন বিষয় যে এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করা। জি স্যার, আরেকটা দেখা যায় দুর্বল ব্যাংকগুলোকে মানে পুঁজি জোগাড়ের ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে, তো দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে আসলে পুঁজি জোগাড় করা কতটা কঠিন হতে পারে বলে আপনার মনে হয়? না, এখন পুঁজি দুর্বল ব্যাংকগুলোতে এখনো যারা এখানে টাকা রেখেছে তারা তো সাধারণ জনগণ, সুতরাং জনগণের দিকে তাকিয়ে হলো তাদেরকে অন্ততপক্ষে একবারে কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে তাদেরকে এই লিকুইডিটি না দিলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে। জনগণ ক্ষতিগ্রস্ত হওয়া মানে দেশ ক্ষতিগ্রস্ত হওয়া, সেদিক থেকে এবং তারা যে টাকাটা আবার ফেরত দিতে পারবে সে ধরনের পরামর্শ তাদেরকে দিতে হবে এবং মনিটর করতে হবে। সুতরাং আমি লিকুইডিটি দেওয়ার ব্যাপারে একবারে যদি আপনি স্টপ করে দেন তাহলে কিন্তু তারা আর দাঁড়াতে পারবে না।
শুধু, এবং এখানে ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে যারা আমানতকারী তারা ক্ষতিগ্রস্ত হবে। যদিও যে পুঁজি জোগাড়ের ক্ষেত্রে যদি বলি, তাহলে স্বতন্ত্র নাকি উদ্যোক্তা পরিচালকের ভূমিকা বেশি বলে আপনি মনে করেন? এখন উভয়েরই এখানে ভূমিকা আছে, তো তাদেরকেও মনিটরিংয়ের বিষয়টা দেখতে হবে, আর যারা কাজ করছে তাদেরকেও একবারে ফিল্ড লেভেলে গিয়ে বিশেষ করে আমানতকে ইয়ে করা এবং লোন দেওয়ার ব্যাপারেও কিন্তু তাদেরকে ভূমিকাটা রাখতে হবে। জি, এই যে দেখা যাচ্ছে যে আপনি যদি দুইটার ক্ষেত্রে যদি স্পেসিফিকভাবে বলেন যে উদ্যোক্তা পরিচালক বা স্বতন্ত্র পরিচালক, তো দুইটার আসলে কিভাবে আপনি দুইটাকে যদি স্পেসিফিকভাবে বলেন যে কিভাবে তারা না, তারা তো নীতি নির্ধারক পর্যায়ে থাকে, তারা তো আর ফিল্ড লেভেলে থাকে না। সুতরাং তারা আইনটা প্রণয়ন করবে এবং আইনটা এক্সিকিউট হচ্ছে কিনা সেই জায়গায় তারা কঠোর থাকবে, সেটা উভয়েরই কিন্তু দায়িত্ব। আর মালিক পক্ষের যে নিয়ন্ত্রণটা, এইটা কিন্তু বিশেষ করে যদি শক্তিশালী যদি ইন্ডিপেন্ডেন্ট পরিচালক থাকে তাহলে কিন্তু মালিকপক্ষ বেশি একার সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারবে না। জি, দেখা যাচ্ছে যে মানে শেষ একটা প্রশ্ন আছে যে দুর্বল ব্যাংকগুলোর পুঁজি সংগ্রহে বিদেশি বিনিয়োগকারী মানে কিভাবে পাওয়া যাবে? বিনিয়োগ এখন এটা তো পুরো অর্থনীতির বিষয়, দেশের বিষয়। দেশে যদি আর্থিক খাতের মধ্যে সক্ষমতা যদি না থাকে তো বিদেশ থেকে আসবে কীভাবে, সেখানেও আমাদের চেষ্টা করতে হবে এবং দেশীয় বিনিয়োগকারীকেও আগে আকৃষ্ট করতে হবে। দেশীয় বিনিয়োগকারী যদি আকৃষ্ট হয় তাহলে বিদেশি বিনিয়োগকারী কিন্তু আকৃষ্ট হবে। শুধু সেক্ষেত্রে নিজের মধ্যে আস্থা আগে তৈরি করতে হবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে আসার জন্য। সময় স্বল্পতার কারণে আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। আমরা ব্যাংকের নানা ইস্যু নিয়ে আলোচনা করছিলাম এবং সেজন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আইনুল ইসলাম। এবার অন্য খবর। ঈদকে কেন্দ্র করে চাপ বেড়েছে আকাশপথের টিকিটে। ঈদের আগে পরে অভ্যন্তরীণ যাতায়াতে টিকিট প্রতিমূল্য ছাড়িয়েছে 13,000 টাকা। আগামী 15 দিনের মধ্যেই সব টিকিট বুকিং হয়ে যাবে বলে ধারণা করছেন এয়ারলাইন্সগুলো। উড়োজাহাজের সংখ্যা না বাড়ালে যাত্রী চাপ আরও প্রকট হবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আসন্ন ঈদ উল ফিতরের ছুটি ঘিরে শুরু হয়েছে আকাশপথে ঘরে ফেরা ও আকর্ষণীয় স্থানে বেড়ানোর তোড়জোড়। দেশ কিংবা বিদেশ এই সময়টায় বিপুল যাত্রীর চাপ সামাল দেয় এয়ারলাইন্সগুলো। অভ্যন্তরীণ সিট ক্যাপাসিটি কম থাকায় আগে কিনলে অপেক্ষাকৃত কম দামে টিকিট মিলে, তাই ঈদ যত ঘনিয়ে আসছে টিকিটের দাম প্রতিদিনই বাড়ছে। ঈদের একটা প্রেশার ইতিমধ্যে আমরা এটা লক্ষ্য করছি, সাথে সাথে আফটার ঈদ যেটা কক্সবাজারের যে ফ্লাইটগুলো আছে সেখানে ইতিমধ্যে ঈদকে কেন্দ্র করে সেই বুকিং প্রক্রিয়াটার মধ্যে অনেক প্যাসেঞ্জার চলে গেছে এবং ট্রাভেল এজেন্সিগুলো সেই রিকোয়েস্ট অলরেডি করছে। অনলাইন টিকিট এজেন্সিগুলোর তথ্য বলছে আগামী 30-31 মার্চ থেকে 4 ও 5 এপ্রিল পর্যন্ত বর্তমানে ঢাকা থেকে সৈয়দপুর রুটে এয়ারলাইন্স ভেদে জনপ্রতি টিকিটের দাম পড়ছে 12,992 টাকা থেকে 12,582 টাকা। ঢাকা কক্সবাজার রুটে 11,398 থেকে 13,540 টাকা। এছাড়া ঢাকা সিলেট রুটে 9,686 ও ঢাকা রাজশাহী রুটে টিকিটের দাম পড়ছে 13,367 টাকা। ট্যুর অপারেটরদের সংগঠন আটাপ বলছে দেশের বিভিন্ন গন্তব্যে প্রতি বছর বাড়ছে উড়োজাহাজ যাত্রী, এই চাহিদার ফলেই কমছে না ভাড়া। অভ্যন্তরীণ ট্যুরিজম বিকাশ করছে বেশি এবং এই ক্ষেত্রে পর্যটকরা খরচের পরিমাণ আগের থেকে বাড়িয়েছে, এটা একটা ভালো দিক। কিন্তু এই রুটে টিকিটের দামও কিন্তু আগের চেয়ে বেড়ে যাচ্ছে। আবার আমাদের সিলেট রুটে যদি আমরা দেখি, সিলেটের টিকিটের প্রায় কিন্তু ক্রাইসিস থাকে এবং এইখানেও কিন্তু 4,000-5,000 টাকার টিকিট সেটা কিন্তু 8,000 থেকে 12,000 টাকার মধ্যে চলে যায় এবং এখনও কিন্তু দাম বেশি। তো এই বিষয়গুলোকে একটু অ্যাড্রেস করা দরকার যে পর্যটকদের যাতে সুবিধা দেওয়া যায়, কম মূল্যে যাতে তারা টিকিটটা পায়। মৌসুমে চাহিদার বিপরীতে উড়োজাহাজ সংকট থাকায় আপাতত ভাড়া বিড়ম্বনা কমবে না বলে মত সংশ্লিষ্টদের। বিমান বলি বা অন্য প্রাইভেট যদি 2-3টা ক্যারিয়ার আছে তাদের তো একটা ক্যাপাসিটি সীমিত, এয়ারক্রাফট নাম্বার অফ এয়ারক্রাফট সীমিত এবং এই এয়ারক্রাফটগুলো তারা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন তারা করে থাকে ঈদের সময় বা এই ধরনের বড় যখনই থাকে ছুটি ছাটা থাকে। ইচ্ছা করলেই যে এয়ারলাইনগুলো বেশি ফ্লাইট দিতে পারবে তাও তো না। সো কাজেই এটা যতই আমরা বলি না কেন যে যেভাবে অস্বাভাবিকভাবে যাত্রী বৃদ্ধি পায় সেই তুলনায় সিট বাড়ানো যেমন সম্ভব না, আবার ভাড়ার দিকটা চিন্তা করলেও কিন্তু এটা এর থেকে কমে এয়ারলাইনগুলোর পক্ষে পোষানো সম্ভব না। দেশের অভ্যন্তরে যাত্রী পরিবহন করে 4টি এয়ারলাইন্স, এর মধ্যে 2টি সেবা দেয় আন্তর্জাতিক বিভিন্ন রুটেও। বিদেশ ফ্লাইটের চাপ থাকায় অভ্যন্তরে অনিয়মিত ফ্লাইট বাড়ানোর খুব বেশি সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর।
রমজানকে ঘিরে হিলি স্থলবন্দরে বেড়েছে নিত্যপণ্যের আমদানি। কোনো জটিলতা ছাড়াই পণ্য বিক্রি হচ্ছে বন্দরের পাইকারি বাজারে, যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন শহরে। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শরীফ। চলে যাচ্ছি তার কাছে। শফিক, পণ্যর আমদানি একটা পোর্ট নামে পরিচিত হিলিস্থল বন্দর দিয়ে যেসব পণ্যগুলো বেশি আমদানি হয়ে থাকে, চাল, ডাল, পেঁয়াজ, পাথর সহ নিত্য পণ্যের আমদানি। তবে রমজান উপলক্ষে হিলিস্থল বন্দর দিয়ে আমদানি বেড়েছে, বিশেষ করে ছোলা, বাদাম, রসুন, আদা, মেথি এবং তুকমা জাতের পণ্য বেশি আমদানি হচ্ছে। তো আমার পিছনে যে ট্রাকগুলো দেখছেন, এগুলো সম্পূর্ণ ছোলা, আমদানিকৃত ছোলা ভারত থেকে আমদানি পরে এইভাবে ট্রাকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গা থেকে যে পাইকারি ব্যবসায়ীরা আছেন তারা এখানে আসবেন এবং এই সব ট্রাক থেকে তারা চাহিদা মতন পণ্য দেখে কিনতে পারছেন এখানে। তো বিশেষ করে এখানে ছোলা, আদা, রসুন, খেসারির ডাল, মেথি, টোকমা সহ নিত্য পণ্যের কিন্তু আমদানি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আর বিশেষ করে সোলার আমদানিটা বৃদ্ধি পাওয়ার কারণে সোলার দাম সপ্তাহের ব্যবধানে 5 থেকে 7 টাকা কমেছে। বর্তমানে প্রতি কেজি সোলা বিক্রি হচ্ছে 90 থেকে 91 টাকা। তাছাড়া এখানে প্রতিনিয়ত যেহেতু আমদানি হচ্ছে, আর এই আমদানির বিষয়ে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে এই সোলার যে আমদানি বাড়ছে আর দাম আরও কমার সম্ভাবনা আছে কিনা। তবে ব্যবসায়ীরা বলছেন যেহেতু বিভিন্ন দেশ থেকে কিন্তু ইতিমধ্যে সরকার সোলার দাম সহনীয় পর্যায়ে আনতে যে সোলার আমদানি করেছে, তাছাড়া ভারতের বাজারে কিন্তু সোলার একটা নতুন সোলা উঠতে শুরু করেছে। সোলার কিন্তু সেখানে পর্যাপ্ত সোলা থাকার কারণে সেখানেও কিন্তু বুকিং রেট তারা কম পাচ্ছে। তাছাড়া কিন্তু ব্যাংকগুলো কিন্তু এলসি আর কোনো জটিলতা নাই, তাদের বর্তমানে এলসি যেভাবে পাচ্ছে আর আমদানি বৃদ্ধি পাচ্ছে। তো এভাবে যদি আমদানি থাকে তাহলে আমদানির পরিমাণ বাড়বে, দাম কিন্তু সহনীয় পর্যায়ে আসবে। হিলিস্থল বন্দরে আমার কাছে এতটুকু ছিল। সর্বশেষ সরাসরি ছিলাম হিলি স্থলবন্দরে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত 124 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছেন সংস্থাটির কর্মকর্তারা। সেই খবর জানাতে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির সামনে থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার SM আরিফিন। চলে যাচ্ছি তার কাছে। আরিফিন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান এবং কমিশনের সকল সদস্যের পদত্যাগ দাবিতে আজ সকাল থেকেই কিন্তু এই সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। আমরা সকাল থেকে যেটা দেখেছি, তারা সকাল 9টার দিকেই অফিসে এসেছেন, কিন্তু তারা তাদের কাজে যোগদান করেননি। আমরা সকাল থেকে দেখছি যে বিএসইসির প্রধান কার্যালয়ের গেট থেকে শুরু করে সব জায়গায় একটু নিরাপত্তা বাড়ানো হয়েছে। বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। এছাড়া স্বাভাবিক সময়ের যে ধরনের নিরাপত্তা কর্মীরা থাকে তার থেকে কিছুটা বেশি সংখ্যক নিরাপত্তা কর্মী এখানে রয়েছে। জানিয়ে রাখতে চাই যে গতকাল সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়। এখানকার কর্মকর্তা কর্মচারীরা দাবি তোলেন যে গত 4 মার্চ সাইফুর রহমান, নির্বাহী পরিচালক, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠান দাপ্তরিক আদেশে বিএসইসি চেয়ারম্যান, যেটি আসলে কমিশনের আইনের ব্যত্যয় ঘটিয়ে তিনি এটি করেছেন বলে দাবি তুলেছে কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন যে সরকারি কর্মচারী আইনে যেটি তাদের জন্য প্রযোজ্য নয় এবং তারা শঙ্কা প্রকাশ করছেন যে যদি সাইফুর রহমানকে এভাবেই পদত্যাগ করানো হয় তাহলে কিন্তু তাদের জন্যও আসলে আগামীতে এ ধরনের বিষয়টি শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। আমরা যেটি জেনেছি যে এখানকার যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা সারাদিনই এখানে কর্মবিরতি পালন করবেন এবং তারা কিছুক্ষণ পর আমাদেরকে ব্রিফিং করবেন বলেই জানিয়েছেন। তো বিএসইসির কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বিএসইসির কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফিন। কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না খুলনা অঞ্চলের পাটকলগুলো। প্রায় 5 বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের মধ্যে ইজারার মাধ্যমে 4টি সীমিত আকারে চলছে। বাকি পাটকলগুলো বেসরকারিভাবে চালুর উদ্যোগ নেওয়া হলেও আগ্রহী হচ্ছেন না বিনিয়োগকারীরা। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। একসময় শ্রমিকদের আনাগোনায় ব্যস্ত আর কোলাহলে পূর্ণ থাকা খালিশপুরের এই প্লাটিনাম জুট মিলে গত প্রায় 5 বছর ধরে এমন শুনশান নীরবতা। প্লাটিনাম জুট মিলের মতো একই অবস্থা স্টার জুট মিল আর ক্রিসেন্ট জুট মিলেরও। শর্ত শিথিল করে বিভিন্ন মিলে 6 থেকে 7 দফা টেন্ডার আহ্বান করা হলেও নানা জটিলতায় তা বাতিল হয়েছে। আর টেন্ডার প্রক্রিয়া শেষে চুক্তি সম্পন্ন হলেও এখনো চালু হয়নি খালিশপুর জুট মিল।
আর্থিক ক্ষতির মুখে 2020 সালের জুলাইয়ে খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়া হয়। এতে চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় 25,000 শ্রমিক। পরবর্তীতে পাটকলগুলো বেসরকারি খাতে 5 থেকে 30 বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 2022 ও 2023 সালে বেসরকারি উদ্যোগে চালু হয় খুলনার দৌলতপুর, ইস্টার্ন এবং যশোরের জেজিআই ও কার্পেটিং জুট মিল। শ্রমিকদের ন্যূনতম যে মজুরি সেটাও তারা দেয় নাই। লিজে যে মিল চালু হয়েছে তাতে এই শ্রমিকদের কোনো লাভ হয় নাই। সরকারি যেভাবে যে তারা নিয়ম নীতিতে শ্রমিকরা বেতন পাচ্ছে, বোনাস পাচ্ছে, গ্র্যাচুইটি পাচ্ছে, প্রাইভেট সেক্টর সেটা পায় না। এই যে শোষণটাকে, এই বৈষম্যটাকে দূর করতে গেলে কিন্তু পাটকল সরকারিভাবে চালু করা দরকার। আমরা গ্র্যাজুয়ালি চালিয়ে যাচ্ছি, আমরা আরও সংখ্যা বাড়াবো এবং ইনশাল্লাহ এটা লাভের মুখ দেখবো ইনশাল্লাহ। যদিও বিজেএমসি বলছে টেন্ডার আহ্বান সহ পর্যায়ক্রমে বেসরকারিভাবে চালু হবে সবগুলো মিল। পর্যায়ক্রমে হবে হয়তো, আর এই মিলগুলো একটু বড় মিল, তো বিভিন্ন বড় ধরনের হয়তো উদ্যোক্তার হয়তো অভাব আছে। বেসরকারি উদ্যোগে চালু হওয়া 4টি মিলের মধ্যে জেজিআই মিলে প্রতিদিন 60 মেট্রিক টন পাট পণ্য উৎপাদন হয়। বাকি 3টি মিলে প্রতিদিন মোট উৎপাদন হয় 12 মেট্রিক টনের মতো। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। রমজানে ক্রেতাদের স্বস্তি দিতে ট্রাক সেলে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, পবিত্র রমজান উপলক্ষে ক্রেতাদের আসলে স্বস্তি দিতে কিন্তু এরকম উদ্যোগ আমরা দেখতে পেয়েছি রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে। তার মধ্যে আমরা এখন আছি যেটি মিরপুরবাসীকে স্বস্তি দিতে সিটি গ্রুপের অন্যতম যে উদ্যোগ, বা যেটি হচ্ছে আমরা বলতে পারি বাজারে যে পণ্য পাচ্ছেন তার চেয়ে বেশ কয়েকটি পণ্য আমরা প্রায় 50% কমেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিটি গ্রুপ পণ্য বিক্রি কার্যক্রম করছে। বা এখানে আমরা সকাল থেকে এসেছি, সকাল ঠিক 10টার পরেই দেখলাম যে গাড়ি এসেছে, শুরু করছেন তাদের কার্যক্রম। এর মধ্যে কিন্তু ক্রেতারা তাদের যে পছন্দের পণ্যটি বা প্রয়োজনীয় যে পণ্যটি সেটি কিন্তু নিচ্ছে। আমরা যদি কয়েকটি পণ্যের একটু দাম বলি, যেটি হচ্ছে বাজারে বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের দাম যেখানে 175 টাকা, সেখানে সিটি গ্রুপ কিন্তু যে ন্যায্য মূল্যে বা হচ্ছে বিশেষ মূল্যে বিক্রি করছেন 172 টাকা। এর পাশাপাশি শুধুমাত্র যে অ্যাডভান্স সয়াবিন তেল তা নয়, সরিষার তেল, মসুর ডাল, ছোলা, চিনি, গুঁড়া চাল, চিনি, ফিরনি মিক্স, হালিম মিক্স, বিরিয়ানি মশলা, মুড়ি, লবণ, ফুল ক্রিম মিল্ক পাউডার সহ সুজি, টি এবং এর পাশাপাশি পানীয় কিন্তু বিক্রি করছে সিটি গ্রুপ। যেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের মাঝে বা এখানকার যে বিশেষ মূল্যের ছাড়ে যারা কিনতে আসেন তাদের মধ্যে ব্যাপক হারে সাড়া ফেলছে। কারণ হচ্ছে যে এই যে পণ্যটি বাজারে কোথাও কোথাও অনেকে অনেক রকম পণ্য খুঁজেও পায় না, কিন্তু এখানে আসলেই যে পণ্যগুলি দিচ্ছে সেগুলি কিন্তু হাতের নাগালে পাচ্ছে এবং সেটি বিশেষ মূল্যে পাচ্ছে। কারণ হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি, যদি একটু আরও দু একটা পণ্যের আমি দাম বলি, যে 500 গ্রাম সুজি কিনতে বাজারে যেটি প্রয়োজন হয় 48 টাকা, সেখানে সিটি গ্রুপ বিক্রি করছে 43 টাকা। এর পাশাপাশি ফুল ক্রিম মিল্ক পাউডার যেটি 425 টাকা, সেখানে কিন্তু সিটি গ্রুপ বিক্রি করছে 375 টাকা পর্যন্ত। তবে এক্ষেত্রে বলতে পারি যে ক্রেতাদের যে শাহ আলী মার্কেটের সামনে যে সিটি গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রম বিশেষ মূল্যে ক্রেতাদের মাঝে কিন্তু ভালোভাবে সাড়া ফেলছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেটের সর্বশেষ সিটি গ্রুপের সর্বশেষ খবর। মিরপুর থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। ঈদকে ঘিরে বাহারি পোশাকের সমাহার বসেছে বরিশালের বিভিন্ন শপিং মলে। যদিও এখনও পুরোদমে বেচাকেনা শুরু হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে শহরের বিবির পুকুর পাড় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব পু। যাচ্ছি তার কাছে। মানেই খুশি, আর এই খুশিকে রাঙিয়ে দিতে প্রতি বছর আমরা দেখি যে স্বজনদের কাছে বাহারি সব পোশাক নিয়ে হাজির হয় আরেক স্বজনরা। তারই অংশ হিসেবে বরিশালের প্রত্যেকটি যে শপিং মল রয়েছে, বিভিন্ন যে পোশাকের দোকানগুলো রয়েছে, আমরা দেখছি যে সে সমস্ত দোকানপাটে ব্যবসা
প্রতিষ্ঠানে ব্যবসায়ীরা কিন্তু এবছর নানান বাহারি সব পোশাকের পসরা সাজিয়ে বসেছে, ক্রেতারাও আসছে, তবে তুলনামূলক কম। এখন বাজে সকাল 11:30। বরিশালের বাজারে এই মুহূর্তে তুলনামূলক কম রয়েছে ক্রেতাদের উপস্থিতি। ব্যবসায়ীরা বলছেন এটি রমজানের সাধারণত বিকেল থেকে বা সন্ধ্যার পরপর ভিড় বেশ লক্ষ্য করা যায়। সাত সকালে যেহেতু এখন অফিস খোলা, সেই জন্য তুলনামূলক কম থাকে, তবে আগামীকাল শুক্রবার ভিড় থাকবে। তবে এর বাইরেও 15 রোজার পরপর মূলত আরও বেশি ভিড় থাকে এই সমস্ত সব ব্যবসা প্রতিষ্ঠানে, ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, আসলে অনেকেই বলছেন যে কারো কারো বেতন হয়েছে, কারো কারো বেতন হয়নি। সেই জায়গা থেকে আগে ভাগেই অনেকে কিন্তু আসলে চেষ্টা করছেন, যেহেতু শেষ সময়টাতে গিয়ে উপচে পড়া ভিড় থাকে, পছন্দের পোশাকটি আসলে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে অনেকেই আগে ভাগে এসে তার পছন্দের পোশাকটি লুফে নিতে চাইছেন। এবং ক্রেতারা বেশ হাসি মুখী কিন্তু আসলে আসছেন। এখানে যাদের সাথে আমাদের দেখা হচ্ছে না কেন, কথা হচ্ছে না কেন, সবার মুখী হাসির ঝিলিক, কেননা ঈদের পোশাক কিনতে এসেছেন। এই মুসলিম উম্মার জন্য দুটি বড় ধর্মীয় উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। বিশেষ করে এই রোজার ঈদে দেখা যায় যে মানুষের যে আনন্দ থাকে, উচ্ছ্বাস থাকে, সেটি আসলে অন্য রকম পর্যায়ের। এবং বরিশাল শহরের এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি, এটি বরিশাল শহরের বিবির পুকুর পাড় একটি শপিং মলে রয়েছি। এর বাইরেও যে চকবাজার সহ, চকবাজার, হাটখোলা সহ যে অন্যান্য যে মার্কেটগুলো রয়েছে, প্রত্যেকটিতেই আসলে নানান পোশাকের কিন্তু পসরা সাজিয়ে বসিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এবং ক্রেতারাও আসছেন, যদিও বা এখন তুলনামূলক কম থাকলেও এটি কিন্তু আসলে সময়ের সাথে সাথে আরো বাড়বে। তো বরিশালের বিবির পুকুর পাড় এলাকা থেকে ঈদ বাজারের পোশাক বাজারের আমার কাছে এতটুকুই খবর ছিল। বরিশালে ঈদ কেনাকাটার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী অপূর্ব। বিশ্ববাজারে কমেছে দুগ্ধজাতীয় পণ্যের দাম। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির মার্চের প্রথম নিলামে দাম কমেছে 0.5%। সবচেয়ে বেশি কমেছে ননিযুক্ত গুঁড়া দুধের দাম, আর সবচেয়ে বেশি বেড়েছে ল্যাকটোজের দাম। চাহিদা ও যোগানকে সামনে রেখে বিশ্ববাজারে দুগ্ধজাতীয় পণ্যের দাম কমেছে। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির মার্চ মাসের প্রথম নিলামের তথ্য বলছে দুগ্ধজাতীয় পণ্যের দাম 0.5% কমেছে। 178 ব্যবসায়ের অংশ নেয়া নিলামে 20,977 টন পণ্য বেচা কেনা হয়েছে। টন প্রতি গড় দাম পড়েছে $4,209। নিলামে নিউজিল্যান্ডের ফার্ম মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার ননিযুক্ত গুঁড়ো দুধের দাম কমেছে 2.2%। টন প্রতি গড় মূল্য পৌঁছেছে $4,061। বাটার মিল্ক পাউডারের দামও 1.8% কমে $3,013 হয়েছে। আর আনহাইড্রেস মিল্ক ফ্যাটের দাম 0.3% কমে টন প্রতি গড় মূল্য দাঁড়িয়েছে $6,661। বিপরীতে জিডিটির মূল্যসূচকে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে ল্যাকটোজের দাম। এটির দাম 14% বেড়ে টন প্রতি গড় মূল্য দাঁড়িয়েছে $1,158। আর বেড়েছে মোজারেলা পনিরের দামও 7.9% দাম বেড়ে টন প্রতি $4,777 বিক্রি হচ্ছে। এদিকে মাখনের দাম 2.7% বেড়ে টন প্রতি দাঁড়িয়েছে $7,577। 1.1% বেড়ে প্রতি টন চেডারের দাম দাঁড়িয়েছে $4,915। আর ননি ছাড়া গুঁড়ো দুধের দাম 0.6% বেড়ে প্রতি টনে গড় মূল্য পড়েছে $2,744। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। কানাডার ক্ষমতায় টিকে থাকতে মার্কিন শুল্ক আরোপকে ঢাল হিসেবে ব্যবহার করছেন জাস্টিন ট্রুডো, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দুই নেতার ফোন আলাপের পর সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে একথা বলেন ট্রাম্প। এর আগে ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে অভিযোগ জানায় কানাডা। এদিকে চীন বলছে মাদক সমস্যার সমাধান করতে চাইলে যুক্তরাষ্ট্রের উচিত চীনের সঙ্গে পরামর্শ করা। ডোনাল্ড ট্রাম্পের দেয়া 1 মাসের চূড়ান্ত সময়সীমার মধ্যেও গ্রহণযোগ্য সমাধান বের করতে না পারার খেসারত দিল মেক্সিকো ও কানাডা। গেল মঙ্গলবার থেকেই দেশ দুটির পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে কানাডাও পাল্টা শুল্ক আরোপ করে। এবার এই ইস্যুতে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বুধবার ট্রুডোর সঙ্গে তার 50 মিনিট ফোনে কথা হয়েছে। দুজনের বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, এদিন ট্রুডো তার কাছে শুল্ক আরোপের বিষয়ে কি করা যেতে পারে তা জানতে চান। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফ্যান্টানিল মাদকের কারণে অনেকের মৃত্যু হয়েছে। এই মাদক কানাডা ও মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, তবে এখনও নিষিদ্ধ এই মাদক প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে কানাডার প্রধানমন্ত্রীকে গভর্নর সম্বোধন করে ট্রাম্প বলেন, ফোনালাপে তিনি ট্রুডোর কাছে দেশটির পরবর্তী নির্বাচন কবে হতে পারে তা জানতে চান, তবে এর কোনো সদুত্তর দিতে পারেননি ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী মার্কিন শুল্কারোপের বিষয়টিকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলেও দাবি করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিকে অযৌক্তিক আখ্যা দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে কানাডা। কানাডার পথেই হেঁটেছে চীনও। বিভিন্ন গণমাধ্যমের খবর, এরই মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে বেইজিং। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় পরিচালনা পর্ষদে কমাতে হবে মালিকদের আধিপত্য, মত সাবেক ব্যাংকারদের। স্বতন্ত্র পরিচালক বাড়ানো, রাজনৈতিক প্রভাব বন্ধ চান অর্থনীতিবিদরা। আকাশপথে টিকিট বাণিজ্য, ঈদ সামনে রেখে ভাড়া বেড়েছে দ্বিগুণ। 15 দিনের মধ্যেই বুকিং শেষ হয়ে যাওয়ার আশা। যাত্রী চাপ সামলাতে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর দাবি। এবং খুলনায় ঘুরে দাঁড়াতে পারছে না রাষ্ট্রায়ত্ত পাটকল। সীমিত আকারে চলছে 4টি। বিনিয়োগে অনাগ্রহ বেসরকারি খাতের। মিল চালুর চেষ্টা চলছে, জানালো কর্তৃপক্ষ। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।